প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রঞ্জিত কুমার নাগ তোমাদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম শ্রেণী পদার্থবিজ্ঞান অধ্যায় দ্বিতীয়, গতি। আমরা গতির সূত্রাবলী প্রতিপাদন করব। আমরা আগেই বলেছিলাম আগের ক্লাসে যে বেগ কাকে বলে? কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। তাহলে তোমরা নিশ্চয়ই আগের ক্লাসটা ফলো করেছিলে যে কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। উদাহরণ হিসেবে দেখো, মনে করো একটা বস্তু এই অবস্থান থেকে ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে গিয়ে বি শেষ বেগ প্রাপ্ত হল। কোন বস্তু এ অবস্থান থেকে ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে গিয়ে ভি শেষ বেগ প্রাপ্ত হল। তাহলে দেখো, বস্তুটি টি সময়ে অতিক্রম করে এস দূরত্ব। সুতরাং বস্তুটি একক সময়ে অতিক্রম করবে এস বাই টি। তাহলে আমরা সংজ্ঞার মধ্যেই বলেছিলাম যে বেগ ভি ইজ ইকুয়াল টু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হলো বেগ। তাহলে ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। বেগ ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি এটি বুঝতে পেরেছ যে বস্তুটি টি সময়ে অতিক্রম করে এস দূরত্ব। সুতরাং বস্তুটি একক সময়ে অতিক্রম করবে এস বাই টি। এই একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে আমরা বলেছি বেগ ভি। সুতরাং ভি ইজ ইকুয়াল টু এস বাই টি। তাহলে আমরা এখানে যদি আর গুণন করি এস ইজ ইকুয়াল টু আমরা কি পাই? ভিটি। তাহলে আমরা একটা সূত্র পেয়েছি, এস ইজ ইকুয়াল টু ভিটি। এবার আসো, এখানে বস্তুটি প্রথমে আদিবেগ ছিল ইউ, টি সময়ের পরে বি অবস্থানে গিয়ে তার বেগ হলো ভি। তাইলে এখানে তার গড় বেগ কত হবে? তাহলে গড় বেগকে যদি আমরা বার ভি দ্বারা প্রকাশ করি তাহলে গড় বেগ হবে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। যে কোনো গড় আমরা বের করি কিভাবে? আদিবেগ এবং শেষ বেগ যোগ করে 2 দিয়ে ভাগ। এখন এই ভি এর পরিবর্তে যদি আমি এই গড় বেগটা বসাই দিই তাহলে আমার দাঁড়াবে কত? s is equal to u plus v by 2 into t। তাইলে আমরা 2 নম্বর সূত্রটা পেলাম, s is equal to u plus v by 2 into t। এরপরে এখন আমরা এখান থেকে গড় বেগ অর্থাৎ s is equal to vt এই সূত্র
থেকে আমরা গড় বেগ বসিয়ে অর্থাৎ বার ভি সমান ইউ প্লাস ভি বাই 2 বসিয়ে আমরা যে সূত্রটা পেয়েছি সেটা হলো s = u প্লাস v বাই 2 ইনটু t। অর্থাৎ যখন বেগ ভিন্ন ভিন্ন থাকবে তখন সেই ক্ষেত্রে এই সূত্রটা হবে, আর এই সূত্রটা হবে সমবেগের বেলায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা তৃতীয় সূত্রতে আসি। এখানে এই অবস্থান থেকে বস্তুটি u আদিবেগ নিয়ে t সময়ে b অবস্থানে গিয়ে v শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে t সময়ে বেগের পরিবর্তন কত হলো? t সময়ে বেগের পরিবর্তন সমান v মাইনাস u। t সময়ে বেগের পরিবর্তন v মাইনাস u, সুতরাং x একক সময়ে বেগের পরিবর্তন হবে v মাইনাস u বাই t। আমরা একক সময়ে বেগের পরিবর্তনকে কি জেনেছিলাম? আমরা আগের ক্লাসে বলেছিলাম সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। অর্থাৎ বেগের পরিবর্তনকে যদি মোট সময় দ্বারা যদি ভাগ করি তাহলে সেটাকে ত্বরণ বলা হবে। তো ত্বরণকে আমরা a দ্বারা প্রকাশ করি, সুতরাং a = v - u / t। এখন এটাকে যদি r গুণ করি v - u = at। এখন u কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই v = u + at, তাহলে আমরা 3 নম্বর সূত্রটা পেলাম v = u + at। এবার আসো আমরা 2 নম্বর সূত্র থেকে যে জিনিসটা পেয়েছিলাম সেখানে আমরা পেয়েছিলাম s = u + v / 2 * t। এখন যদি আমরা এই v = u + at পেয়েছি, এখানে যদি আমরা v এর জায়গায় u + at বসিয়ে দিই আর বাকিগুলো যদি ঠিক রাখি তাহলে এটা কি দাঁড়াবে? u যোগ করলে 2u, আর এখানে হলো 80, নিচে হলো 2, পুরোটার উপর t। এখন 2 দ্বারা যদি 2u কে ভাগ করি তাহলে হবে u, আর 80 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হাফ 80। এখন সেটাকে যদি আমি t দ্বারা গুণ করে ফেলি তাহলে কি দাঁড়াবে? ut প্লাস হাফ 80 এবং t গুণ করলে হাফ 80 তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো s = u + v / 2 * t পেয়েছি। 3 নম্বরে পেয়েছি v = u + at। এই মানটা এখানে বসানোর পরে আমরা পেয়েছি 2u + at। 2u + at কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে u + হাফ 80 * t। এটাকে যদি t দ্বারা গুণ করি ut + হাফ 80²। তাহলে এই মানটা দাঁড়ালো কিসের মান? s এর মান। তাহলে s = ut + হাফ 80²। এখন তাহলে এটা হলো কত নম্বর? 4 নম্বরে আমরা পেলাম s = ut + হাফ 80²। এবার আসো আমরা 5 নম্বর সূত্রে যাই। 5 নম্বর সূত্রে আমরা এখানে 3 নং সূত্র থেকে বের করব। 3 নং থেকে আমরা পেয়েছিলাম v = u + at। এখন যদি আমরা এটাকে উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি দাঁড়াবে? v² = u + at হোল স্কয়ার, পাশে বর্গ করে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? v² = a + b হোল স্কয়ারের সূত্র হলো a² + 2ab মানে u
এ টি প্লাস বি স্কয়ার মানে এ টি হোল স্কয়ার অর্থাৎ এ স্কয়ার টি স্কয়ার। এরপরে বা বি স্কয়ার সমান ইউ স্কয়ার যোগ এখান থেকে যদি আমি 2a কমন নিই তাহলে কি দাঁড়াবে ut প্লাস 2 কমন নেওয়াতে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা যদি এটা সব 1 ছিল 1 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 1/2 হবে। a দ্বারা a স্কয়ার কে ভাগ করলে a হবে আর t স্কয়ার বসে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে 2a কমন নিলে কি হবে বুঝতে পারছো? 2a যদি কমন নিই তাহলে থাকবে ut, আর এখানে যেহেতু 2 নাই তাহলে কমন নেওয়া মানে ভাগ করা। এখানে সহগ নিচে 1 আছে, 1 কে 2 দ্বারা ভাগ করলে 1/2 হবে। a দ্বারা a স্কয়ার কে ভাগ করলে a হবে আর t স্কয়ার বসে। তাহলে আমরা সুতরাং b স্কয়ার কি পেতে পারি u স্কয়ার যোগ 2a, এখানে যে ut প্লাস হাফ a t স্কয়ার সমান s পেয়েছিলাম তাহলে এখানে s বসিয়ে দিই। পাশে লিখব যেহেতু s ut প্লাস হাফ a t স্কয়ার। তাহলে তোমরা এই সূত্রের প্রতিপাদনগুলো নিচে বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা 5টা গতির সূত্র পেয়েছি। সেটা সর্বশেষ সূত্রটা হলো v স্কয়ার u স্কয়ার প্লাস 2as। তাহলে এই অধ্যায়ে যে গতি বিষয়ের যে অঙ্কগুলো আসবে সেগুলো থেকে আমরা কিভাবে অঙ্কগুলো করব। এখানে যদি দূরত্ব, বেগ এবং সময় উল্লেখ থাকে, এর মধ্যে যে কোনো দুইটা রাশি দেওয়া থাকবে আর একটা রাশি যদি বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে সেই সূত্রটা হলো দূরত্ব, শেষ বেগ এবং সময় সম্পর্কিত সূত্র, এবং এটা মূলত সমবেগের বেলায় প্রযোজ্য, কারণ এখানে একটা মাত্র বেগ, অর্থাৎ এখানে নিশ্চয়ই গাড়িটা সমবেগে অতিক্রম করেছে। এরপর s u plus v/2 * t, এই সূত্রটার মাধ্যমে আমরা যখন বেগ দুইটা পাই তখন আমরা এই সূত্রটা প্রয়োগ করব u plus v/2 * t, অর্থাৎ কোনো অঙ্কে যদি আদি বেগ, শেষ বেগ, গতিকাল এবং দূরত্ব এই চারটার মধ্যে যে কোনো একটা বের করতে বলে বাকি মানগুলা বসিয়ে আমরা অপর মানটা পাবো। যেমন এখানে হয়তো দূরত্ব বের করার জন্য বলতে পারে, তাহলে বাকি u, v এবং t এর মান দেওয়া থাকবে। এখানে u সমান আদি বেগ বুঝিয়েছে, v সমান শেষ বেগ বুঝিয়েছে, আর t হলো সময় বুঝিয়েছে। যদি এখানে সময় বের করতে বলে বাকি তিনটা মান অবশ্যই দেওয়া থাকবে, আর যদি দেওয়া নাও থাকে তাহলে অন্য সূত্র থেকে বাকি মানটা বের করে এখানে প্রয়োগ করতে হবে। এরপর v u plus at, এটা দ্বারা বোঝাইছে আদি বেগ, শেষ বেগ, সময় এবং ত্বরণের মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ, অর্থাৎ v u plus at। এটা হলো s ut plus half at স্কয়ার, এটা দ্বারা বোঝালো দূরত্ব, আদি বেগ, সময়, ত্বরণ এর মধ্যে সম্পর্ক সূচক সমীকরণ। এই সাইডটির মধ্যে যে কোনো তিনটি দেওয়া থাকলে অপরটি অবশ্যই বের করা যাবে। এখানে হলো v স্কয়ার u স্কয়ার প্লাস 2s, এখানে শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, ত্বরণ এবং দূরত্ব এই চারটির মধ্যে যে কোনো তিনটা দেওয়া থাকলে অপরটা বের করা যাবে। তাহলে আমাদেরকে এই সূত্রগুলা বাসায় কিভাবে এসেছে সেটা বারবার প্রতিপাদন করে অনুশীলন করতে হবে। এছাড়া এখানে এই অধ্যায়ে আরো কয়েকটি সূত্র আছে, যেমন পড়ন্ত বস্তুর সূত্র। মনে করো আমি একটা বস্তুকে যদি এখান থেকে আমি ফেলে দিই, উপর থেকে যদি একটা বস্তুকে যদি আমরা
ফেলে দিই, মনে করো m ভরের একটা বস্তু, m কেজি ভরের একটা বস্তু, এটা u আদিবেগ নিয়ে, u আদিবেগ ছিল, এখান থেকে আমি ফেলে দিলাম এবং এখানে এসে v শেষ বেগ প্রাপ্ত হলো এবং এই সময়ে অতিক্রান্ত দূরত্ব যদি t হয়, এখন এটার উচ্চতাটা যদি h হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই তিনটে সূত্র ফলো করে পড়ন্ত বস্তুর সূত্রটা নির্ধারণ করতে পারব। সেই প্রথম পড়ন্ত বস্তু সূত্রাবলী। তাহলে প্রথম সূত্র হলো যে কি v = অর্থাৎ শেষ বেগ সমান আদিবেগ u প্লাস, এখানে a বলতে রৈখিক ত্বরণকে বুঝিয়েছে। আমরা যে গতিগুলোর কথা বলেছি এটা হলো রৈখিক গতি, আর এটা হলো পড়ন্ত বস্তু, অর্থাৎ উপর থেকে নিচে, তখন সেই ক্ষেত্রে আর ত্বরণটা সেখানে রৈখিক ত্বরণ থাকবে না, সেটা অভিকর্ষীয় ত্বরণ হবে। অভিকর্ষীয় ত্বরণকে আমরা g দ্বারা প্রকাশ করি, তাহলে gt হবে v = u + gt। দুই নম্বরে এখানে যে s = ut + ½ ad² লিখেছি আমরা পড়ন্ত বস্তুর বেলায়, সেটা হবে ut + ½ gt², ut + ½ gt²। এরপর তিন নম্বরে v² = u² + 2as পেয়েছি। এখন এটা পড়ন্ত বস্তুর বেলায় হবে যে v² = u² + 2gh। এখানে পড়ন্ত বস্তুর বেলায় অভিকর্ষীয় ত্বরণ a এর পরিবর্তে অভিকর্ষীয় ত্বরণ, এখানে এটা হলো রৈখিক ত্বরণ, এখানে হবে অভিকর্ষীয় ত্বরণ, সেটা হলো g। এখানে রৈখিক দূরত্ব হলো s, কিন্তু পড়ন্ত বস্তুর বেলায় উপরে নিচে যেহেতু হয় সেটাকে আমরা h দিয়ে প্রকাশ করব। তাহলে v² = u² + 2h। তাহলে নিচে এই গতির সূত্র থেকে পড়ন্ত বস্তুর সূত্রগুলো এসেছে। এখন আসো নিক্ষিপ্ত বস্তু। নিক্ষিপ্ত বস্তুর বেলায় কি হবে? নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী। তাহলে তোমরা নিশ্চয় নিক্ষিপ্ত বস্তু মানে কি বুঝেছ, যে আমরা এখানে যদি দাঁড়িয়ে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করি, তাহলে আমরা আমাদের এখানে আদিবেগটা বেশি থাকবে না শেষ বেগ বেশি হবে? নিশ্চয় আদিবেগ বেশি হবে, কারণ আমাকে বেশি বেগে এটাকে নিক্ষেপ করলে, যত বেশি বেগে নিক্ষেপ করব তত বেশি উপরে যাবে। এখন উপরে যেতে যেতে এক সময় দেখা যায় তার গতিটা আস্তে আস্তে কমে যায়। এই কমে যাওয়ার কারণ কি? কারণ সে অভিকর্ষণ ত্বরণের বিরুদ্ধে কাজ করে। তাইলে অভিকর্ষণ ত্বরণের বিরুদ্ধে যেহেতু কাজ করে, অর্থাৎ অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বিধায় তখন অভিকর্ষণ ত্বরণটা ঋণাত্মক হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর বেলায় এখানে সবগুলো জি এর মান ঋণাত্মক আসে যাবে। তাহলে ঋণাত্মক চিহ্নের সাথে যখন প্লাস গুণ করব তখন সেটা মাইনাস হয়ে যাবে। তাহলে সেই নিক্ষিপ্ত বস্তুর বেলায় তখন হবে যে v = u - gt। দুই নম্বরে হবে s = ut - ½ gt²। আর তিন নম্বরে হবে যে v² = u² - 2gh। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমরা পড়ন্ত বস্তুর বেলায় কেন প্লাস লিখছি? পড়ন্ত বস্তুর বেলায় আমি যখন যত উপর থেকে নিচে নামাবো ততই তার বেগ বেড়ে যায়, কারণ আমরা জানি যে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাইলে আমি যদি দোতলা বিল্ডিং থেকে নিচে লাফ দিই, তাহলে আমি যেরকম উইন্ডেড হব
7 তলা বিল্ডিং থেকে লাফ দিলে তার থেকে কি বেশি জোরে উইন্ডেড হবে না কম উইন্ডেড হবে? নিশ্চয়ই বেশি জোরে। এর কারণ হলো তার প্রতি সময়ে ব্যাগটা বেড়ে যাচ্ছে। এখন উচ্চতা বেশি হইলে ব্যাগ বেশি হবে যদি পড়ন্ত বস্তুর বেলায় হয়, কারণ পৃথিবী তত বেশি বেগে তাকে আকর্ষণ করবে। তাহলে তখন সেই ক্ষেত্রে ত্বরণটা পজিটিভ হবে, সেই জন্য এখানে প্লাস চিহ্ন হয়েছে।